বিএনপি জামাতের কৌশলের কাছে হেরে গিয়েছেন। এখন বিএনপি আসলে কি করবে? আমি কিন্তু বারবার বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকারই বিএনপির জন্য সবচেয়ে কৌশলগত দিক থেকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপির এই সিদ্ধান্তটাই ছিল সবচেয়ে বেটার সিদ্ধান্ত। কেন, কি কারণে বিএনপি সিদ্ধান্তটা নেয়নি সেটা আমি জানি না। কৌশলগত দিক থেকে বিএনপি হেরে যাচ্ছে। এখন বিএনপির আমি বলবো কেন্দ্র দখল ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা অবাক হচ্ছেন? অবাক হওয়াটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হচ্ছে তারেক রহমান। এত জনপ্রিয় ব্যক্তি হওয়ার পরেও, এত ভোট থাকার পরেও বিএনপির ভোট ব্যাংক রয়েছেন, আওয়ামী লীগের ভোট ব্যাংক রয়েছেন। দুটো ভোট ব্যাংক থাকার পরেও কিভাবে জামাত ক্ষমতায় যাবে, এটা আপনাদের মাথায় আসছে না, রাইট? আপনারা যারা বিএনপি করেন, আপনারা যারা রাজনীতি করেন, আপনারা যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা অনেকেই জানেন না কেন মহিলারা বাসায় গিয়ে গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করছেন, মোবাইল নাম্বার সংগ্রহ করছেন। কেন, কী কারণে? আপনারা ভাবছেন তাদের টাকা দেবে, কোনো সাহায্য সহযোগিতা করবে? না, সেজন্য মোবাইল নাম্বারটাই যথেষ্ট। কিন্তু এনআইডি কার্ড কেন তারা সংরক্ষণ করবেন? আপনারা কি একবারও পড়াশুনো করেছেন? একটু কি বিচার বিশ্লেষণ করেছেন? অবশ্যই কারণ আছে। আপনারা কি চিন্তা করেছেন এই এনআইডি কার্ড দিয়ে কী কী ধরনের জালিয়াতি করা যায়? আপনারা কি একটু গবেষণা করেছেন যে এই এনআইডি নাম্বার দিয়ে কতটা জালিয়াতি করা যায়? আসুন, এরকম জালিয়াতি মানে এরকম কৌশল জামাত ন্যূনতম 25টা লেয়ারে এবার রাজনীতিটা তারা এস্টাবলিশ করছেন। মানে তারা যে 25টা লেয়ার এস্টাবলিশ করছেন, বিশেষ করে আমরা পিআর পদ্ধতির জন্য জামাতকে আন্দোলন করতে দেখেছি। সেই পিআর পদ্ধতিটাকে তারা ভেঙে চুরে নিজেদের মতন করে একটা ডিজাইন করেছেন, নিজেদের মতন করে একটা টেমপ্লেট ক্রিয়েট করেছেন। সেই টেমপ্লেটকে কাজে লাগিয়েছেন ডাকসু, চাকসু এবং জাকসু নির্বাচন। আপনারা কি একটু গবেষণা করেছেন? যারা রাজনীতি করেন, যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, তারা কি একটু গবেষণা করেছেন কীভাবে সম্ভব জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জামাত শিবির জয়লাভ করা? কীভাবে সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জামাত শিবির জয়লাভ করা? মানে এটা কেমনি সম্ভব? এবং ভূমিধস বিজয়, যেটাকে আমাদের বিএনপি বা ছাত্রদলের হওয়ার কথা ছিল, এই যে কারণগুলো আপনারা কি একটু পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন? আপনারা বলছেন তারা ব্যালট পেপার ছাপিয়েছে, কারচুপি করেছেন, কিন্তু কারণগুলো কিন্তু আপনারা খুঁজে বের করেননি। এটা আপনাদের ব্যর্থতা বলবো আমি, কৌশলগত দিক থেকে আপনাদের ব্যর্থতা। এই জন্য আমাদের আসলে আরও গভীরে পড়াশোনা করতে হবে। আমি এইটা বলছি না যে আমি যেটা বলছি এইটাই হাদিস বা আমার বিশ্লেষণটাই সঠিক, তা নয়। এটা আমার ব্যক্তিগত মতবাদ। তবে আমি আমার বিচার বিশ্লেষণ থেকেই বলছি। দেখুন, আমি প্রথমত আসি এনআইডি কার্ড থেকে। মানে তারা পিআর পদ্ধতিটাকে ভেঙে নতুন একটা টেমপ্লেট ক্রিয়েট করেছেন, নতুন একটা টেমপ্লেটটাকে কাজে লাগিয়েছেন এই ডাকসু, চাকসু, জাকসু নির্বাচনে। ঠিক সেম একই টেমপ্লেটটা জাতীয় নির্বাচনে প্রয়োগ করেছেন, বাট এই টেমপ্লেটের উপরে আরও 25টা লেয়ার তারা অ্যাড করেছেন, অর্থাৎ 25টা কৌশল তারা সংযুক্ত করেছেন। এখন এই 25টা কৌশল কি কি, এটা কি আপনারা একবারও খুঁজে দেখেছেন? এই 25টা নতুন কৌশলের মধ্যে রয়েছেন একটা, সেটা হচ্ছে এনআইডি কার্ড সংরক্ষণ করা। নাম্বার 2, সেটা হচ্ছে প্রবাসীদের ভোট। নাম্বার 3, সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে পিআর পদ্ধতিটাকে ভেঙে জাস্ট নিজেদের মতন একটা ডিজাইন প্লে করা। আসুন আমি আগে এনআইডি কার্ড নিয়ে আলোচনা করি। এরকম 25টা লেয়ার রয়েছে, কিন্তু তারপর আমি একটা একটা করে বলবো আপনাদের। যেমন এনআইডি কার্ড নিয়ে কী কী জালিয়াতি করতে পারে। প্রথম যে জালিয়াতিটা, সেটা হচ্ছে আমি একটা ফ্যামিলি থেকে এনআইডি কার্ডটা আনলাম, আনার পরে দেখলাম যে এই ফ্যামিলিতে কয়জন ভোটার রয়েছেন এবং কতজন ভোটার মারা গেছেন এবং কতজন ভোটার দেশে নাই। এই যে তথ্যটা, এইটা তারা কালেক্ট করছেন। এই তথ্যটা কালেক্ট করার পরে তারা কি করবেন, যে ভোটারগুলা এখানে নাই বা জীবিত নাই বা মৃত, সেই ভোটারের ভোটগুলা ব্যালট মেরে হাতে নিয়ে, মনে করেন প্রত্যেকটা জামাতের ভোটার মানে 10টা ব্যালট নিয়ে তারা পকেটে নিয়ে ঢুকবেন। ঢোকার পরে তারা সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে যাবেন। তার পকেটে কিন্তু 10টা ব্যালট।
এখন এই 10টা ব্যালট তো আপনি চেক করবেন না। এই 10টা ব্যালট কারা নিয়ে যাবেন জানেন? তাদের টার্গেট ছিল মেয়েরা নিয়ে যাবেন, কারণ মহিলাদের তো এভাবে চেক করবে না কেউ। সো এই মহিলাদের জন্য তারা এই কাজ করার জন্য, সব মহিলারা সাহসী না, জামাতে মহিলাদের সংখ্যা কম, উপস্থিতি কম, সেই জন্য তারা বোরকা সংরক্ষণ করেছেন। পুরুষরা এই বোরকা পরে ভোট দিতে যাবেন। সো আমার বিশ্লেষণ ভুল হতে পারে, বাট আমার বিশ্লেষণটা আপনারা একটু ভাববেন, দেখবেন। তো এই ভোটটা, যে ভোট দিতে যাবেন সে তার নিজস্ব একটা ভোট দেওয়ার জন্য সে ভোটার স্লিপ নেবেন, নাম কাউন্ট করবেন, সব কিছু নেবেন, সে ভোট বুথে ঢুকবেন, ঢোকার পরে সে তার ভোটটা দেবেন, সঙ্গে 10টা যে ব্যালট নিয়ে গেছেন সিল মেরে সেটা সে দিয়ে দেবেন। সে 10টা 100টা 50টাও নিতে পারেন কিন্তু, রাইট? তার মানে এরকম তারা কিন্তু ওই এনআইডি কার্ডের জালিয়াতির একটা অংশ মাত্র এখানে প্রয়োগ করবেন। শুধুমাত্র একটা, এরকম 10টা এনআইডি কার্ড থেকে জালিয়াতি করা যায়। আপনারা চিন্তা করছেন আরও কী কী করা যায়, আপনারা ভাবছেন, রাইট? পয়েন্ট দিচ্ছি। মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ যদি জামাতকে সাপোর্ট দেয়, তাহলে তারা অনেক কিছু করতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সাপোর্টটা দেন, যেমন মনে করেন প্রবাসে আমি একজন জামাতের ভোটার, এখন আমাকে দায়িত্ব দিল, তুমি মালয়েশিয়া আসো, তুমি 8-10 জন ভোটার, মনে করো ইন্ডিয়ান ভোটার বা জামাতে মানে মালয়েশিয়ান যারা আছেন তাদের 10টা ভোটের তুমি ব্যবস্থা করো, 10টা নাম্বার দাও, 10টা নাম্বার দাও। 10টা নাম্বার দিল, সে কী করলো, 10 জনকে এনআইডি, 10 জনকে ভোটার বানাই দিল, 10 জনকে ভোটার বানাই দিল এবং 10 জনকে পাসপোর্ট করে দিলেন, যে 10 জন ভোটার এবং 10 জন পাসপোর্টধারী, এবং 10 জনকেই তারা ভোটার করলেন। মানে একজন জামাতের কর্মীর কাছে 10টা ব্যালট পাঠাই দিলেন, 10টা ব্যালট 10টা নাম্বারে গেলেন, 10 জন ব্যক্তির কাছে গেলেন। মানে নিয়ম অনুযায়ী, মানে নির্বাচন কমিশনের এখানে কোনো হাত নাই, যদি কিনা অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা জামাতকে করায়। তার মানে কি, সে তফসিল ঘোষণা করার আগেই কাজগুলো তারা করে ফেলছেন। তার মানে সে 10টা ব্যালট পাঠাই দিল না, একজন ব্যক্তিকে, মানে 10 জন ব্যক্তিকে পাঠাই দিলেন। এখন মালয়েশিয়ার 10 জন 10টা ভোট দিলেন, 10টা ভোট কিন্তু মালয়েশিয়ার ব্যক্তি দেবেন না। ভোট ব্যালটটা 10 জনে কালেক্ট করলেন, 10টা নাম্বার দিয়ে কালেক্ট করলেন, একজনই দাঁড়িপাল্লায় 10টা ভোট দিয়ে আবারই প্যাকেট করে পাঠাই দিলেন। তখন এখানে যারা নির্বাচন কমিশনার তারা রিসিভ করবে, রিসিভ করে দেখবেন যে ঠিকঠাক মতন পাঠাচ্ছেন, ঠিকঠাক মতন আসছেন। এরকম যদি 1 লাখ জামাতের কর্মী থাকেন প্রবাসে, তার মানে 1 লাখ থেকে 10 লাখ ভোট কাউন্ট হয়ে যাচ্ছে। এখানে দুর্নীতির কোনো অপশন নাই। মানে এরকম এনআইডি কার্ড দিয়ে, এনআইডি কার্ডের নাম্বার দিয়ে ভয়ঙ্কর লেভেলের দুর্নীতি করা সম্ভব। এবং এই ট্যাপ, এই ফাঁদ এবং এই কৌশল অলরেডি জামাত এস্টাবলিশ করে ফেলেছেন। নাম্বার আরও আছে জালিয়াতি, এ ব্যাপারে আমি আসলে বলবো না, এ ব্যাপারে যারা রাজনৈতিক বিশ্লেষক বা বিএনপির অ্যানালাইসিস টিম রয়েছেন বা গবেষণা করার টিম রয়েছেন তাদের দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। তা আমার এটা বলার দলের জন্য মনে হয় খুব একটা ক্ষতি হচ্ছে না লাভবান হচ্ছে আমি ঠিক জানি না, বাট আমি চিন্তা করলাম এটা আমার বলাটা খুব জরুরি। দ্বিতীয়ত দেখুন, তারা পিয়ার পদ্ধতিতে রাজনীতি করতে চেয়েছিলেন, রাইট? এইটা এস্টাবলিশ করতে চেয়েছিলেন, কিন্তু দেশের জনগণ বা সরকার এটাকে অ্যাপ্রুভ করতে পারেন নাই। এখন তারা কি করছে, এই ডিজাইনটাকে ভেঙে তাদের মতন, নিজেদের মতন করে টেমপ্লেট করছে। সেটা কি? আসন সংখ্যা। মনে করেন মির্জা আব্বাস ভাইয়ের আসনে ডারবি নাসির বা কী যেন নাসির পাটোয়ারি, তিনি হেরে যাবেন। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ বলছি। মনে করেন ওখানে 10,000 ভোট আছে, ওই আসনটা 10,000 ভোট আসেন। এখন 10,000 ভোট থাকলে এখন এখানে নাসির পাটোয়ারি হেরে যাবেন। তখন জামাত কী করলো, যে যেহেতু মির্জা আব্বাসের সঙ্গে নাসির পারবে না, তার মানে এই ভোটগুলো জামাতের কোনো কাজে আসবে না। তখন তারা কি করছেন, তার পাশের আসনে মনে করেন আমাদের কাইয়ুম ভাই দাঁড়াইছেন, আর হচ্ছে যে নাহিদ দাঁড়াইছে। এখন জামাত মনে করছেন যে নাহিদ আর কাইয়ুম ভাইয়ের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, তারা মনে করছেন। সো যেহেতু লড়াই হবে, তার মানে ওই যে মির্জা আব্বাস ভাইয়ের যে আসনে ভোটার রয়েছেন, ওই ভোটারগুলো কাজে আসবে না। ওখান থেকে মনে করেন 50,000 ভোট বা 1 লাখ ভোট তারা শিফট করে নিয়ে আসলেন এই কাইয়ুম ভাইয়ের আসনে, অর্থাৎ নাহিদের আসনে। তার মানে নাহিদের আসনে রিজার্ভ 1 লাখ ভোট রয়েছে, রিজার্ভ 1 লাখ বা 50,000 ভোট স্টকে রয়েছে। এখন এই 1 লাখ ভোট যদি রিজার্ভে থাকে, আপনি কি ব্যাপারটা বুঝছেন? মানে তার 1 লাখ ভোট রিজার্ভ রয়েছেন, মোট যদি 5 লাখ ভোট হয়, 1 লাখ ভোট যদি রিজার্ভ থাকে,
তাহলে আপনি কি করবেন? আর টুকটাক কাজ করবে, আরও তো কৌশল আছে, রাইট? আরও অনেকগুলো কৌশল আছে, এই এনআইডি কার্ডের জালিয়াতি, তারপর হচ্ছে এইভাবে যদি 1 লাখ ভোট রিজার্ভ থাকে, এরপর আসন সংখ্যা বন্টনের একটা ব্যাপার স্যাপার আছে, তারপর রয়েছেন আপনার এনআইডি কার্ডের জালিয়াতি, আরও যদি 1 লাখ ভোট কাউন্ট করে, তার মানে 2 লাখ ভোট। তার মানে আপনার 5 লাখ যদি একটা আসনে ভোট থাকে, 2 লাখ ভোট কিন্তু আমি মাত্র দুটো কৌশল দিয়ে, এনআইডি কার্ডের জালিয়াতি আর হচ্ছে কি, আর হচ্ছে জাস্ট এই ভোটারদের মানে এই পিআর পদ্ধতিটাকে ভেঙে তারা ভোটারকে এই আসন থেকে ওই আসনে শিফট করা, মানে জাস্ট পাশের আসন থেকে শিফট করা। আপনাদের একটা তথ্য দিই, মানে মাটি মসজিদ ওখানে যারা নির্বাচনের কাজ করেন ওরা আমাকে বলছেন যে একটা বিল্ডিংয়ে 350 ভোটার, মানে অবাক হচ্ছেন, একটা বিল্ডিংয়ে 350 ভোটার। মানে আমি জানি না আসলে এবার কীভাবে নির্বাচনটা হবে। মানে এই যে দিকগুলা, এই যে আলোচনাগুলো কেন করলাম, এই কথাগুলো বললাম, এরকম ভয়ঙ্কর লেভেলের কৌশলগত দিক, মানে 25টা কৌশল রয়েছেন জামাতের ভোট কেন্দ্রে ভোট কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিতে যাবে, কিন্তু কৌশলগত দিক থেকে মানে জামাত আগেই বিজয়, আগেই সফল। এখন বিএনপির দুটো পথ ছিল, একটা পথ হচ্ছে একজন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করা, আর একটা পথ হচ্ছে যে কেন্দ্র দখল করা। তার মানে কি, কৌশলগত দিক থেকে চালাকি করে কারচুপি করে তো জনপ্রিয়তা ছিনিয়ে নেওয়া যায় না। সো কেন্দ্র দখল করার জন্য এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, নির্বাচন কমিশনারের একটা অংশ, এবং হচ্ছে জামাত শিবির এনসিপি, এরা জানে যে আমরা যে কারচুপি করব ওদের মাথা নষ্ট হয়ে যাবে, ওরা কেন্দ্রগুলো দখল করে নেবে, ব্যালট বাক্সগুলো ছিনিয়ে নেবে, ব্যালট বাক্স মানে ভরে ফেলবে বা এরকম কারচুপি করবে। এই জন্য তারা বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য কেন্দ্রে ভয়ঙ্কর লেভেলের সিসি ক্যামেরা ইউজ করবেন, মানে রেকর্ড করবেন, রেকর্ড করার পরে কোনোভাবে যদি বিএনপি ক্ষমতায় যায় এভাবে কেন্দ্র দখল করে, তারপরে তারা তুখোর একটা আন্দোলন করবেন, তারপরে একটা জাতীয় সরকার গঠন করবেন। মানে তাদের জাস্ট গেম পয়েন্টটা আমি বললাম। এরকম আরও অনেক কৌশল আছে, আমি এ ব্যাপারে না বলি, কিন্তু আমাদের এখন সচেতন হওয়ার দরকার। দেখুন, জামাত হচ্ছে ইন্ডিয়ান ফর্মুলায়, আমেরিকান ফর্মুলায় তারা আসলে উন্মাদ হয়ে গিয়েছেন। আপনারা বলেন যে জামাতকে ইন্ডিয়া সাপোর্ট দিচ্ছেন, হ্যাঁ জামাতকে ইন্ডিয়া সাপোর্ট দিচ্ছেন, জামাতকে আমেরিকা সাপোর্ট দিচ্ছে কিনা জানি না, তবে ইন্ডিয়া সাপোর্ট দিচ্ছেন। ইন্ডিয়া তাদের এমনভাবে সাপোর্ট দিচ্ছেন এবং কনফার্ম করছেন যে তোমরা ক্ষমতায় যাবা। এটা ইন্ডিয়া কেন জামাতকে সাপোর্ট দিচ্ছেন? ইন্ডিয়া জামাতকে সাপোর্ট দিচ্ছেন এই জন্য, দেখুন বাংলাদেশে যদি কোনোভাবে দেশের জনগণও ভোট দিয়ে জামাতকে ক্ষমতায় নেয়, তাহলে দেশে শান্তি থাকবে না। আমি কিন্তু দলমত নির্বিশেষে একজন নাট্য নির্মাতা, একজন লেখক হিসেবে আমি বলছি যে জামাত কখনোই যদি ক্ষমতায় যায়, সে অন্যায়ভাবে যাক বা ন্যায়ভাবে যাক, দেশে শান্তি থাকবে না। এটা ইন্ডিয়া বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে। কারণ বাংলাদেশের সিংহভাগ, মানে বাংলাদেশের মানে 80%, 100 জনের মধ্যে 80 জন লোক হচ্ছেন বিএনপি আর আওয়ামী লীগের সমর্থক। অতএব এই যে 10% বা 15% জামাতের সমর্থকরা, এরা কখনোই বাংলাদেশে কোনো কিছু করে এস্টাবলিশ করতে পারবে না। জামাত যদি এস্টাবলিশ করতে পারতো, জামাত যদি দেশ সরকার গঠন করে দেশ পরিচালনা করতে পারতো, তাহলে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে 1.5 মাস 1.5 বছর অনেক সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারতেন। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ পূর্ণাঙ্গভাবে জামাতকে সাপোর্ট দিয়েছেন, এনসিপিকে সাপোর্ট দিয়েছেন, অ্যাজ লাইক কিংস পার্টি ছিলেন। আপনারা দেখেন মন্ত্রণালয় থেকে শুরু করে ব্যাংক, ডাক্তার, হসপিটাল, চিকিৎসা খাত এবং ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে সব জায়গায়, সব সেক্টরে, মানে একদম টপ লেভেলে, মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু জামাতের আধিপত্য। মানে দ্বিতীয় সিঁড়িতে রয়েছেন বিএনপির আধিপত্য হয়তোবা। কিন্তু এখন আওয়ামী লীগ মানে ভারত কেন জামাতকে সাপোর্ট দিচ্ছে? জামাতকে সাপোর্ট দিলে, জামাত যদি কোনোভাবে সরকার গঠন করেন, তখন বিএনপি আন্দোলন করবে, তুখোর আন্দোলন করবেন। আর যখন তুখোর আন্দোলন করবে, এই আন্দোলনে যুক্ত হবে আওয়ামী লীগ আর বিএনপি যুক্ত হয়ে তখন
3 থেকে 4 মাস অথবা 5 মাস, এই 5 মাসের মধ্যে জামাতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। জামাতকে টেনে হেঁচড়ে নামাই দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হবে, এবং ওই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হলে তখন সুষ্ঠু নির্বাচন হবে। আর ওই সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবেন, আর আওয়ামী লীগ অংশগ্রহণ করলেন তখন ওই দেশের সরকার হবেন বিএনপি, আর বিরোধী দল হবে আওয়ামী লীগ। আর জামাত বাংলাদেশের থেকে, যেটা 71 হওয়ার কথা ছিল, সেই জামাত বাংলাদেশ থেকে একদম নির্মূল হয়ে যাবে। পিপিলিকার পাখা গজায় কিসের জন্য জানেন? ধ্বংস হওয়ার জন্য, মরার জন্য। তা জামাতের যে এই যে মানে তাল ছাড়া, ছন্দ ছাড়া, লাফালাফি, দাফাদাফি, এইটার কারণটাই হচ্ছে তাদের ধ্বংস হওয়ার ঠিক শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। আমি বলবো এটা আসলে মানে মানে বিশেষ করে এই কি বলে মানে ভারতের লাভটা কি, ভারতের লাভটা কি এটাও বলে দিই আমি। ভারতের লাভটা হচ্ছে, সামনে হচ্ছে 3য় বিশ্বযুদ্ধ। পৃথিবীর বড় বড় দেশগুলা, বড় বড় ক্ষমতাধর দেশগুলা, বিশেষ করে তারা কিন্তু কে এই দেশে সরকার গঠন করবে, কে ওই দেশের সরকার গঠন করবে, কোন দল ক্ষমতায় যাবে, এইটা নিয়ে ভাবছে না। তাদের মাথায় হচ্ছে যে সামনের 5-6 মাসের মধ্যে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তার মানে 3য় বিশ্বযুদ্ধকে মাথায় রেখে তাদের কৌশলগুলো প্লে করতে হচ্ছে। তাদের রাজনৈতিক, বিশ্ব রাজনৈতিক আধিপত্য বিস্তার করার জন্য তারা জাস্ট ক্যারেক্টার প্লে করছে। ও স্টেপ বাই স্টেপ তারা আগাচ্ছে। তার মানে 3য় বিশ্বযুদ্ধকে মাথায় নিয়ে বড় বড় ক্ষমতা দেশগুলো সামনে আগাচ্ছেন। বড় বড় ক্ষমতা দেশের মধ্যে যদি আপনি ধরেন, তার মধ্যে রয়েছেন ভারত একটি দেশ। তো ভারত ঠিক ওই বিশ্বযুদ্ধকে মাথায় নিয়ে আগাচ্ছেন। ভারত চিন্তা করছে, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে আমাদের জন্য সমস্যা নেই, যদি বিএনপি ক্ষমতা থাকে আমাদের জন্য সমস্যা নাই। কারণ বিএনপি ভারতের শত্রু না, ভারতের বন্ধুও না, ভারতের প্রভুও না, ভারতের চামচাও না। মানে বিএনপি দিয়ে ভারতের ক্ষতি হবে না, যদি কিনা ভারত তাদের বাংলাদেশের ক্ষতি না করে। তার মানে বিএনপি কখনোই পাকিস্তানপন্থী না, পাকিস্তানকে প্রশ্রয় দেবে না, এই বিশ্বাসটা ভারতের আছে। অতএব ভারত বিশ্বাস করে বাংলাদেশের ক্ষমতায় যদি আওয়ামী লীগ অথবা বিএনপি থাকে, সেটা ভারতের জন্য কোনো সমস্যা না। মানে অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই। মানে পাশের দেশ হিসেবে তাদের একটা দায়িত্ব থাকে, যদি কিনা পাকিস্তান আবার আধিপত্য বিস্তার করে, তার মানে তাদের তো শত্রু পাকিস্তান। সো ওই আতঙ্কটা তারা তো চাবে যে আমি শত্রু বসবো না আমার পাশে, কখনোই কেউ চাবে না যে আমার পাশে একটা শত্রুকে আমি পুষি। সো যদি বাংলাদেশে বিএনপি অথবা আওয়ামী লীগ থাকে, তাহলে ভারত নিশ্চিন্তে থাকতে পারে, এটা নিয়ে তাদের কোনো হেডেক নেই, কোনো সমস্যার কারণ নেই। কিন্তু যদি জামাত আসে, তার মানে তাদের একটা সমস্যার কারণ। আর এই জামাতকে একদম বাংলাদেশ থেকে নিঃশেষ করে দিতে চাচ্ছে ভারত। ভারত চাচ্ছে যে ওদের আমরা একটু উপরে উঠাই, মানে একজনকে ক্ষতি দমানোর জন্য কী করতে হয়, শেষ করে দেওয়ার জন্য কী করতে হয়, ওকে মাথায় তেল দিয়ে একটু উপরে উঠাইতে হবে। উপরে উঠানোর পর আস্তে নিচ থেকে মইটা অথবা সিঁড়িটা সরাই ফেলতে হবে, তখন ধাপ্পাস করে নিচে পড়ে একদম শেষ হয়ে যাবে। ঠিক সেই ক্যারেক্টার প্লে করছে। মানে জামাতকে উঠাচ্ছেন এই জন্য উঠাচ্ছেন যে একদম শেষ করে দেওয়ার জন্য উঠাচ্ছেন। আমি অনেক বেশি বলে ফেলছি, আপনারা বুঝে ফেলছেন। তার মানে জামাতের জন্য সবচেয়ে বেটার যে কাজটা আমি বলবো, সেটা হচ্ছে বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখা। হ্যাঁ, রাজনৈতিক মাঠে প্রোপাগান্ডা, অন্যের সমালোচনা, প্রতিপক্ষকে দুর্বল করার জন্য সত্য মিথ্যা কথা বলা, এটা বলতেই পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু জামাত যদি বিএনপির সঙ্গে সুসম্পর্ক না রাখে, বিএনপির ঊর্ধ্বতম লিডারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সুষ্ঠু নির্বাচন না দেয়, যদি এরা কারচুপি বা ফাঁদ তৈরি করে ক্ষমতা যার লালসায় বা লোভে আক্রান্ত হয়ে যায় বা উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, তাহলে তারা একদম শেষ হয়ে যাবে এবং বাংলাদেশের শান্তিও নষ্ট হয়ে যাবে। তাই আমি জামাতকে বলবো যে বাংলাদেশে আপনাদের যদি বাঁচিয়ে রাখে, আপনাদের যদি কেউ ভালোবেসে থাকে, আপনাদের যদি কেউ আশ্রয় দিয়ে থাকে, আপনাদের সবচেয়ে আশ্রয়ের, নিরাপদ আশ্রয়ের স্থলটা হচ্ছে বিএনপি। এই বিএনপির সঙ্গে আপনারা সম্পর্ক রেখে কোনোভাবে যদি সুষ্ঠুভাবে শান্তিভাবে একটা নির্বাচন দেন এবং কোনো কারচুপি না করেন, এবং বিএনপির যে জনপ্রিয়তা সেই বিচার বিশ্লেষণে এটা সহজ সমীকরণ, বিএনপি ক্ষমতায় যাবে। যদি বিএনপি 5টা বছর দেশ পরিচালনা করে, তাদের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখতে পারেন, আপনারা যেভাবে নির্বাচনের
প্রচার এবং জনপ্রিয়তাটা অর্জন করছেন, বিশ্বাস করেন সামনের বার আবারও যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, আপনারা নিশ্চিত ভালো একটা অবস্থান ক্রিয়েট করবেন। মানে আপনাদের সম্ভাবনাটা 90%, একদম সত্যি কথা বললাম, এবং এটা আমার বিচার বিশ্লেষণ থেকে ব্যক্তিগত মত প্রকাশ করলাম। অর্থাৎ এটা আপনাদের দায়িত্ব। এখন আপনারা যদি অন্যায়িকভাবে যে ফাঁদগুলো তৈরি করছেন, এই ফাঁদ থেকে তো বের হওয়ার কোনো অপশন নেই। অপশনটা হচ্ছে আপনাদের হাতে। যে আপনারা যদি চিন্তা করেন ভারতের ফর্মুলায়, ভারতের মেডিসিনে, যে আপনারা ক্ষমতায় যাবেন, যে আপনাদের ওই চিন্তাটা আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে জামাত এই সুযোগ আর জীবনেও পাবে না। অতএব আমরা যদি একদিনের জন্য সরকার গঠন করি, আমাদের প্রজন্মের পর প্রজন্ম একটা বলতে পারবে যে আমরা সরকার গঠন করেছি। কিন্তু না, এই সরকার গঠনটা কখনোই আপনাদের জন্য সমীচীন নয়। আপনাদের জন্য এটা সত্যিই ক্ষতিকর। প্রজন্মের পর প্রজন্ম এটা একটা কলঙ্কের অধ্যায় হয়ে থাকবে। অতএব নির্বাচনটা সুষ্ঠু দেন, আপনাদের কারচুপির সকল ধরনের ফন্দিগুলো অফ করে দেন এবং বিএনপির সঙ্গে সুসম্পর্ক রেখে একটা সুষ্ঠু নির্বাচন দেন। এটি হচ্ছে দেশ এবং দেশের জাতির জন্য মঙ্গল। আর বিএনপি আসলে কি করবেন, এটা আমি জামাতের উদ্দেশ্যে বললাম, কিন্তু বিএনপি আসলে ফাঁদে পড়ে গেছেন। এই ফাঁদ থেকে রেহাই পাওয়ার জন্য একমাত্রই পন্থা, সেটা হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে যদি ভোট দেখায়, যেখানে ব্যালটটায় সিল মারার পরে ফেলাচ্ছে ওইটা যদি ওপেন করা হয়, ওখানে যদি ওপেন করা হয়, আর হচ্ছে প্রত্যেকটা প্রার্থী ভোট দেওয়ার সময়, ঢোকার সময় যদি তল্লাশি করা হয়, মেয়েরা মেয়েদের তল্লাশি করবে, ছেলেদের তল্লাশি করবে, এইটা যদি করা হয়, তাইলে যদি তাও সম্ভব না, কোনোভাবে সম্ভব না, তারা যে ফাঁদ তৈরি করেছেন সম্ভব না। আবার ওই যে এক কেন্দ্র থেকে আর এক কেন্দ্রের ভোটার, মানে এক আসন থেকে আর এক আসনের ভোটার সংখ্যা বৃদ্ধি করা, এইগুলো কীভাবে বন্ধ করবে এখন? মানে আমি জানি না। এখন একটা মাত্র বিএনপির পদ, আমি যেটা বলবো একটা মাত্র বিএনপির পদ, সেটা হচ্ছে যদি আমার ধারণাগুলো বা আমার এই চিন্তাগুলো বিশ্লেষণগুলো সত্যি হয়, তাহলে বিএনপির একটা মাত্র পদ হচ্ছে কেন্দ্র দখল করা, এছাড়া আর কোনো পথ নাই। কারণ ওনারা অন্যায়ভাবে যে ফাঁদ এঁকেছেন, যে ফাঁদ তৈরি করেছেন, তা থেকে বিএনপির বের হয়ে এসে এককভাবে সরকার গঠন করা সো টাফ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ভুল হলে ক্ষমা করবেন।